নিজের মনকে শান্ত রাখুন, মনে ভালো বিচার নিয়ে আসুন, তাহলে নিজের জীবনকে অন্যদের কাছে আদর্শ করা যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক মহাত্মার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। একটি পাহাড়ের উপরে থাকতেন এক মহাত্মা। জাগ্রত সেই মহাত্মার সাথে তীর্থযাত্রীরা মাঝে মধ্যেই দেখা করতে আসতেন। তাদের দেওয়া অনুদান দিয়েই সেই মহাত্মা এবং ওনার সাথে থাকা এক তরুণ শিষ্যের খাবারের ব্যবস্থা হতো। মহাত্মা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সুতরাং আনুষঙ্গিক কাজগুলো সেই শিষ্যকেই করতে হতো। সেখান থেকে কিছু ক্রোশ দূরেই ছিল সেই তরুণ শিষ্যের গ্রাম, যেখানে কোনো এক সময় সে পরিবারের সঙ্গে থাকত। একদিন সেই মহাত্মার সাথে দেখা করতে এসে অনুপ্রাণিত হয়ে সেইখানেই থেকে যায় সেই তরুণ। বলা হয়, যেখানে আত্মা চায় সেইখানে থাকলেই সার্থক জীবনযাপন করা যায়। মহাত্মার সঙ্গে পাহাড়ের উপরে থাকলেও মাঝে মধ্যে সে তার মা বাবার সঙ্গে দেখা করতে যেত। মানুষ যত দূরেই থাকুক না কেন, পিতা মাতার সঙ্গে মাঝে মধ্যে দেখা করাটা সন্তান হিসেবে তার কর্তব্যের মধ্যেই পড়ে। মহাত্মার থেকে বিভিন্ন জ্ঞানের কথা শুনতে শুনতে তার মনও পবিত্র হয়ে গিয়েছিল। মহাত্মাও সেই শিষ্যকে খুব স্নেহ করতেন। মহাত্মার একটা বিশেষ গুণ ছিল, তিনি যখন ধ্যানে বসতেন তখন ঘন্টার পর ঘন্টা তিনি ধ্যানে মগ্ন হয়ে যেতেন। কখনো কখনো তো ওনার ধ্যান ভাঙতে একদিন পার হয়ে যেত। আজীবন ভক্তিপূর্বক ধ্যান করার জন্য মহাত্মার মধ্যে এক আশ্চর্য শক্তির জন্ম নেয়। তিনি ধ্যান করতে করতে ভবিষ্যৎ দেখতে পেতেন। কথায় আছে, কোনো কাজ ভক্তিপূর্বক বছরের পর বছর যদি কেউ করে, তাহলে সেই কাজে সে সিদ্ধি লাভ করতে পারে। মহাত্মা কখনোই পাহাড়ের নিচে নামতেন না, প্রয়োজনে সেই শিষ্যকেই নিচে নামতে হতো। একদিনের ঘটনা, মহাত্মা স্নান করে ধ্যান করার জন্য বসেছিলেন। ধ্যানে মগ্ন সেই মহাত্মা দেখেন আগামী 8 দিনের মধ্যে তার প্রিয় তরুণ শিষ্যের মৃত্যু হবে। ঘন্টার পর ঘন্টা ধ্যান করা মহাত্মা সেই দিন কিছুক্ষণের মধ্যেই নিজের চোখ খুলে নিয়েছিলেন। শিষ্য প্রশ্ন করেছিল, প্রভু, কোনো কিছুতে কি আপনার ধ্যানে ব্যাঘাত ঘটেছে? মহাত্মা বলেন, না, তেমন কিছু নয়। তিনি বুঝতে পারছিলেন না কি বলবেন নিজের শিষ্যকে। মনে মনে কষ্ট পাচ্ছিলেন সেই মহাত্মা। সন্ধ্যার সময় তিনি সেই শিষ্যকে ডেকে বলেন, তুমি অনেক দিন তোমার বাড়িতে যাওনি, কিছুদিনের জন্য ঘুরে এসো। এই কথায় বেশ আনন্দ পায় সেই শিষ্য। তারও বেশ কিছুদিন ধরে মন চাইছিল মা বাবার সঙ্গে দেখা করবে। সে বলে, ধন্যবাদ প্রভু, আমি কাল সকালেই তাহলে রওনা দেব। আপনার বয়স হয়েছে, আমার অবর্তমানে নিজের খেয়াল রাখবেন। মহাত্মা বলেন, ওসব তুমি চিন্তা করো না, কিন্তু অবশ্যই 8ম দিনে ফিরে এসো। 7 দিন তুমি তোমার পিতা মাতার সঙ্গে আনন্দ সহকারে কাটিও। শিষ্য পরের দিন সকালেই রওনা দেয় নিজের গ্রামের উদ্দেশ্যে। মহাত্মা তাকে জানতেও দেননি যে তার মৃত্যু আগত। সেই শিষ্যের বাড়ি ছিল একটি নদীর ওপারে। নদীর পাড়ে এসে সে কোনো নৌকো দেখতে পায় না। একটি গাছের নিচে বসে সেই নৌকোর জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে সে দেখে এক ঝাঁক পিঁপড়ে গাছের গুড়ির নিচে একটি ছোট্ট গর্তর মধ্যে ঢুকছে আর বের হচ্ছে। বন্ধুরা, গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে AK মান্না, দত্তপুকুর থেকে শম্পা কর্মকার, বর্ধমান থেকে নয়ন ব্যানার্জি, শ্যামপুর থেকে মৌসুমী মান্না, মেহেরপুর বাংলাদেশ থেকে মোহাম্মদ কায়রুল বাসের, কৃষ্ণনগর থেকে অনিতা বিশ্বাস, নিউ ইয়র্ক থেকে তারি কুমার, সাবং পশ্চিম মেদিনীপুর থেকে মধুমিতা পাত্র, নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে রণজিৎ প্রামাণিক, বোলপুর থেকে দীপুপদ হাজরা, চাপড়া নদিয়া থেকে বাপ্পা সাধুকা, ময়না পূর্ব মেদিনীপুর থেকে মানস মাঝি, সাবরুম থেকে সুনীল চন্দ্র দাস, আসাম থেকে রূপা তালুকদার, আরামবাগ থেকে সুমন্ত মালিক, ঘোষপুর থেকে সুহানা পারভিন, কোচবিহার থেকে সুজিত দাস, শ্যামপুর থেকে চিরঞ্জিত মান্না, মুর্শিদাবাদ থেকে অলিউল্লাহ,
কাজরা পশ্চিম বর্ধমান থেকে আনন্দ রুই দাস, হাওড়া থেকে ডক্টর জগদীশ মণ্ডল, ভুবনেশ্বর থেকে অনামিকা নাথ, এছাড়াও সৌরভ মুখার্জি, হিমান আর্টিস্ট, শানুমুখী বারুণ গোয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কখনো কখনো তারা মুখোমুখি হয়ে যাচ্ছে, আবার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এই ব্যাপারটি বেশ আনন্দ সহকারে দেখতে থাকে সেই শিষ্য। হয়তো বর্ষা আগত হওয়ার জন্য নিজেদের বাঁচার খাদ্যের ব্যবস্থা করে রাখছে তারা। সেই মুহূর্তে সে লক্ষ্য করে জোয়ারের জন্য সেই নদীর জল উপরের দিকে উঠে আসছে। সে বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই সেই জল নষ্ট করে দেবে এই হাজার হাজার পিঁপড়ের পরিশ্রম। সে সঙ্গে সঙ্গে নিজের পরনে পরা বস্ত্র খুলে তার মধ্যে মাটির প্রলেপ লাগিয়ে সেই পিঁপড়েদের বাসস্থানের চারপাশে দিয়ে দেয়, যাতে জল সেইখান অবধি না যেতে পারে। বলা হয় এই সংসারে প্রতিটি জীবেরই বাঁচার অধিকার আছে এবং যে সেটাকে উপলব্ধি করতে পারে, সকলের মঙ্গল কামনা করে, তার জীবনের সংকট কেটে যায়। তারপর সে বাড়িতে যায়, নিজের পরিবারের সঙ্গে 7 দিন আনন্দ সহকারে থাকে এবং তারপর পুনরায় রওনা দেয় সেই পাহাড়ের উদ্দেশ্যে। সেই দিন আগ্রহ সহকারে মনে দুঃখ নিয়ে সেই মহাত্মা অপেক্ষা করতে থাকেন নিজের শিষ্যের। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে। শিষ্যের দেখা না পেয়ে তিনি নিশ্চিত হয়ে যান যে সে আর ইহ জগতে নেই। তারপরেই উনি লক্ষ্য করেন কি যেন পাহাড় বেয়ে উঠে উনার দিকে আসছেন। ভালোভাবে দেখে উনি বুঝতে পারেন যে সেই ব্যক্তি কেউ নয়, উনার শিষ্যই। শিষ্যকে জীবিত দেখে আনন্দের সীমা ছিল না সেই মহাত্মার। তিনি ভাবলেন এই চমৎকার হলো কি করে। তিনি শিষ্যের থেকে তার যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সব কার্যকলাপ জানতে চান। সবকিছু খুলে বলে সেই শিষ্য। সেই দিনকার পিঁপড়েদের বাঁচানোর ব্যাপারটিও সে বলে। মহাত্মা বুঝে যান শিষ্যের বেঁচে ফেরার রহস্য। হাজার হাজার পিঁপড়ের জীবন বাঁচিয়েছিল বলেই তার ভালো কর্মের জন্য সেই শিষ্য জীবন দান পেয়েছে। বন্ধুরা, জীবন সুন্দর করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সর্বদা ভালো কর্ম করতে থাকুন। কখনো না কখনো কোনো গভীর সংকট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। দ্বিতীয়ত, সর্বদা ভালো কিছু ভাবুন, সর্বদা অন্যের মঙ্গল কামনা করুন, অন্যের সাহায্য করুন, সকলকে ভালোবাসুন, মুখে হাসি রাখুন। তৃতীয়ত, নিজের ভালো কর্মের দ্বারা অন্যান্যদের প্রভাবিত করুন, সহজ সরল একটি জীবন যাপন করুন, নিজের জীবনকে অন্যদের কাছে আদর্শ করে তুলুন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।